দিয়ে একটু স্বাধীনতা পেয়েছি। 200 বছরের ইংরেজ শাসন থেকে আজকে আমরা স্বাধীন। এই বছর আমরা 80তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। আমরা স্বাধীনতা দিবস ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য ডেকে নিচ্ছি প্রিয়া গোস্বামী রায়কে। ম্যাম वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय हिंद। जय हिंद। माता की जय, भारत माता की जय। वाह, वाह। সুজলা সুফলা শহীদ তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। শহীদ তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। গরম লাগে চলে আমরা একা একা নিচে চলে যাবো।
পরাধীন না থাকলে বোঝা যায় না স্বাধীনতার মর্ম। তো আমরা এখন হয়তো এই জেনারেশনরা বুঝতে পারছি না যে আমরা কী পরিস্থিতিতে ছিলাম এক সময়। পরাধীনতার গ্লানি, সেই গ্লানি যে কি কষ্টকর সেটা আমাদের পরাধীন থাকার জন্য আমরা বুঝতে পেরেছি। সে 1000 বছর ধরে আমরা পরাধীন ছিলাম। সে পরাধীনতা হওয়ার পরে 1947 সালের 15ই আগস্ট ভারতের অসংখ্য, যাদেরকে আমরা নামও জানি না তেমন বিপ্লবীদের পরিশ্রমে, তাদের ত্যাগ, সমস্ত ত্যাগ স্বীকার করে তাদের একটাই স্বপ্ন ছিল যে আমরা একটা স্বাধীন ভারতবর্ষ চাই, যেখানে আমরা স্বাধীনভাবে ভাবনা চিন্তা করতে পারবো, মত প্রকাশ করতে পারবো, যেন স্বাধীনভাবে প্রকৃত স্বাধীনতা পেতে পারি। সেই স্বাধীনতার জন্য তার লড়াই করেছে, আত্মত্যাগ করেছে, বলিদান হয়েছে। তেমনই আমাদের কয়েকজনের নাম আমরা যেমন শুনতে পাই, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং। তো তাদের আত্মত্যাগ না হলে, তাদের লড়াই না হলে আজকে আমরা স্বাধীন হতে পারতাম না। তো আমরা স্বাধীনতার মর্ম কতটা দিতে পারছি সেটা তো আমরা এখনো বলতে পারবো না যে কতটা আমরা সেই স্বাধীনতাকে উপলব্ধি করতে পারছি এবং স্বাধীনতাকে ভোগ করে দেশকে আমরা উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কতটা। তবুও চেষ্টা করছি নিজেদের মতো করে যতটুকু পারছি। আরও করা উচিত। এই আর কি, ভারতবর্ষ একটা মহান দেশ। এই সংস্কৃতি হাজার হাজার বছরের, পৃথিবীর সবচেয়ে পুরনো সংস্কৃতি, বহমান সংস্কৃতির মধ্যে ভারতবর্ষ আছে। যে সংস্কৃতি আজ থেকে 10,000 বছর পুরনো, সেখান থেকে আজকেও আমরা সেই সংস্কৃতিটাকে ধরে রেখেছি। যেটা পৃথিবীর খুব বেশিরভাগ দেশেই প্রায় পুরনো সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষ সেই সংস্কৃতিটাকে ধরে রেখেছে। তা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আধুনিকতা যেমন আনতে হবে, আমাদের সেই সংস্কৃতিটাকেও বহন করে রাখতে হবে। এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত, যেন আমরা সেই পুরনো সংস্কৃতি, কারণ এটা যদি হারিয়ে যায় পৃথিবী থেকে, তো পৃথিবীর একটা অমূল্য সম্পদ হারিয়ে যাবে। ভারতবর্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ বললেও কম বলা হয়, সর্বশ্রেষ্ঠই দেশ। কারণ এরকম দেশ পৃথিবীতে, প্রকৃতির এত অবদান এই দেশ পেয়েছে, সমুদ্র পেয়েছে, পাহাড় পেয়েছে, প্রকৃতি ভরে দিয়েছে। ওই জন্য বারবার বাইরে থেকে আক্রমণ হয়েছে, এখান থেকে লুটপাট হয়ে যত গেছে, তবুও ভারতবর্ষ কি আবার ধন সম্পদে শক্তিশালী হয়ে যায়। কারণ প্রকৃতি এখানে এত ভালো, এখানকার মাটি এত উর্বর, নদী নালা এত বেশি, পাহাড়, হিমালয়, আমাদের ভারতকে হিমালয়ের দান বলা হয়। কারণ কি, হিমালয়ের জন্য এত নদী নালা আছে, যার জন্য আমাদের চাষবাসের জল পায়। আর উর্বর, সোনার মূল্য যতটা না, তার চেয়ে বেশি মূল্য কি শস্যের, কারণ ওটা খাদ্য। আমাদের থেকে যত সোনা লুটপাট করে গেছে, কারণ প্রাচুর্য ছিল আমাদের দেশে, প্রকৃত সোনা ছিল না অ্যাকচুয়ালি। আমাদের সোনার খনি আফ্রিকাতে আছে বা অন্য জায়গাতে আছে, কিন্তু ভারতে এত সোনা অ্যাকুমুলেট হয় কি করে বা এখানে জমা হয় কি করে? কারণ কি, এখানে শস্য এত উৎপন্ন হয় যে আমরা যখন ব্যবসা করি, আমরা আমাদের কি শস্য দিতে পারি, আমাদের কি বস্ত্র, রেশম দরকার, ওর জন্য বা কার্পাস, ওটাও একটা ফসল, ওটারও ভালো হয় উৎপন্ন। তা আমরা আবার সেটাই ব্যবসা করে, যে লুটপাট করে নিয়ে গেছে ওরা আবার সোনা দিয়ে আমরা এই শস্যগুলোকে দিয়ে আবার ফেরত পেয়ে যাই। তো এই করতে করতে আর যতই লুট করুক, ভারতবর্ষ আবার সেই সম্পদশালী হয়ে যায়। তো আমরা এই উপলব্ধিটা করতে পারি না যে ভারতের গুরুত্বটা কি পৃথিবীতে। তো ওটা উপলব্ধি করা দরকার। আমরা স্বাধীনতার 80 বছর পার করেছি, আমরা চেষ্টা করব সেই উপলব্ধিগুলোকে নিজের মধ্যে, মনের মধ্যে ভেবে বোঝার চেষ্টা করব যে আমরা এই এত একটা ইম্পর্টেন্ট দেশের মধ্যে জন্মেছি। আমরা মাঝে মাঝে আমাদের কি ছিল না এই দিনটা, যে স্বাধীন ভারতবর্ষের যে সূর্যোদয় ভারতবর্ষী দেখেছিল, এই দিনটার জন্য হাসতে হাসতে শহীদ ক্ষুদিরাম বসু তিনি নিজের প্রাণকে দান করেছিলেন, আত্মদান করেছিলেন তিনি। এই দিনটা অনেক ঝড়ঝাপটা, অনেক পরিশ্রমের পরে এই দিনটা এসেছিল 1947-এ। তখন আমাদের ভারতবর্ষে ক্লিমেন্ট এটলি সরকার। তো ক্লিমেন্ট এটলি বলেছিলেন যে আমরা তো চাই অখণ্ড ভারতবর্ষকে, দেশভাগ ছাড়াই আমরা ভারতবর্ষকে স্বাধীনতা দিতে চাই, কিন্তু ভারতবর্ষের নেতারাই, রাজনৈতিক নেতারাই সেটা চান না। তাই আমাদের ইচ্ছে না থাকলেও দেশভাগের সম্মতি দিতে হচ্ছে। তো তার পরিপ্রেক্ষিতে নেহেরুজি আবার বলেছিলেন, মানে ওর দোষ দেখাতে চেয়েছিল। নেহেরুজি বলেছিলেন যে না, আমাদের কিছু কারণবশত দেশভাগ করলে সেটা আমাদের সবার জন্যই ভালো, সেটা সবাইকেই মেনে নিতে হবে। কিন্তু তার আগে অবধি, 15ই আগস্টের আগে অবধি, 14ই আগস্ট অবধি সাম্প্রদায়িকতার যে বিষ ছড়িয়েছিল, হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ, রক্তারক্তি, গান্ধীজিকেও যখন আমন্ত্রণ জানানো হয়েছিল 15ই আগস্টে স্বাধীনতা দিবস উদযাপনের সময়, তখন তিনিও দেশের
বিশেষ করে কলকাতা এবং তখনকার বাংলাদেশে যে সাম্প্রদায়িকতার আগুনে মানুষ পুড়ছিল, ব্রিটিশ শাসক না রাজনৈতিক নেতা নিয়ে স্বাধীনতা উদযাপন করব, এটা হয় না। উল্টো দিকে নেহেরুজির কাছেও কি এসেছিল, লাহোর থেকে ফোন এসেছিল। ফোনে কিছু বার্তা পেয়ে তিনি তার মেয়ে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, মেয়েরা লাহোর জল রাখা হে, আমার লাহোর জ্বলছে আর আমি স্বাধীনতার মঞ্চে গিয়ে ভাষণ দেব, এটা কখনোই হয় না। কিন্তু কিছু কর্তব্যবশত, যেহেতু স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন গান্ধীজি, সেই জন্য তিনি সেই কাজটি করেছিলেন। 14ই আগস্ট রাত ঠিক 11:55 নেহেরুজি মঞ্চে উঠলেন এবং মাইকের কাছে গিয়ে তিনি তার সেই বিখ্যাত স্পিচটি রাখলেন, অ্যাট দ্য মিডনাইট when the world sleeps, India will take their freedom. এই তারপরে 15ই আগস্টের সকালে স্বাধীন ভারতের মানুষ স্বাধীন সূর্যোদয় দেখেছিল। তো সেই 1947 সালে স্বাধীনতা দিবস হয়তো যারা দেখার সুযোগ পেয়েছিল তারা সব থেকে বেশি ভাগ্যবান। এখনও আমার একান্তভাবে মনে হয় যে সেই দিনটাতে যদি নেতাজি উপস্থিত থাকতেন হয়তো সব কিছু একটু অন্যরকম হতো। সবশেষে 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তো ইংরেজরা আমাদের দেশ মানে আমাদের দেশের উপর অনেক শাসন করেছিল। তো সেটার জন্য সুভাষচন্দ্র বসু, তারপরে গান্ধীজি এরা আমাদের দেশের জন্য আর কি বলিদান দিয়েছিল। তো সেই দিনটাকে স্মরণ করার জন্য আজকের এই দিনটাকে উদযাপন করছি আমরা। ধন্যবাদ। আমি যেটুকু উপলব্ধি করেছি, যখন ব্রিটিশরা ছিলেন তখন আমাদের দেশে ট্রেন হয়েছে, তাই না? আরও অনেক উন্নতি হয়েছে, তো সেই আমাদের মনে হতো যে আমরা পরাধীন, যেটা আমাদের অনেক ক্ষেত্রেই মনে হয়, যেখানটাতে আমরা নিজের ভাব ব্যক্ত করতে পারি না সেই জায়গাতে। আমি তো তোমাদের যে সাবজেক্টটা পড়াই সেই সাবজেক্টটাও কিন্তু বারবার ডেমোক্রেসির কথা আছে, ডেমোক্রেটিক ক্লাসরুম, গণতান্ত্রিক একটা ব্যবস্থা। সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা তখন হারিয়ে গেছিলো। মানে ধরে নাও, তোমাকে একটা ঘরে রাখা হয়েছে, যে ঘরটাতে তোমাকে সব কিছু দেওয়া হচ্ছে, খাবার দাবার দেওয়া হচ্ছে, সব কিছু, ফোন, যাবতীয় আমাদের যেগুলো দরকার এই মুহূর্তে, তোমাকে ঘরটা থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, তোমার মত প্রকাশের যে জায়গাটা সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এরকম একটা জায়গায় ছিল। এবার অনেকে বলে যে ভারতের অনেক উন্নতি হয়েছে সেই ব্রিটিশ আমলে 190 বছর। ভারতের উন্নতির থেকেও বাবুদা যেটা বললো, প্রচুর ধন সম্পদ ভারত থেকে ড্রেন হয়ে চলে গেছে, অ্যান্ড টিল নাও এটা হচ্ছে। আমরা ব্রেন ড্রেনের কথা শুনেছি। আমাদের অনেক ভালো ভালো ছাত্রছাত্রী যারা ভারতের ট্যাক্স সিস্টেমের মধ্যে পড়াশোনা করছে, কিন্তু এখানটাতে তারা থাকতে চাইছে, তারা চাইছে কি বাইরে গিয়ে আমরা কিছু করি, সেখানটাতে আমরা বেশি পয়সা ইনকাম করি। মানে ধীরে ধীরে আমাদের মধ্যে প্যাট্রিয়টিজম, ন্যাশনালিজম এগুলো কমে যাচ্ছে। তো সেই জিনিসপত্রগুলো আমাদের মধ্যে আনতে হবে। আর মালদার সম্বন্ধে যেটা বলার, মালদার সম্বন্ধে জানি আমরা, মালদা কিন্তু 15ই আগস্টে ভারতের ইন্টিগ্রেটেড ইন্ডিয়ার পার্ট ছিল না। তখনও ভারতে আমরা ঢুকতে পারিনি। তবে ঢুকেছিলাম আমরা 18 আগস্টে, 18ই আগস্ট। তখন তো টিভি ছিল না, সেরকম পেপারের বিষয় ছিল না। তো তখন আমাদের মালদার অনেকজন আছেন, তারা শ্যামাপ্রসাদ মুখার্জিও তার মধ্যে একজন, আশুবাবুরা রয়েছেন, যারা এই বিষয়টা প্রচণ্ড লড়াই করেছিলেন। মানে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের ডিএমের আন্ডারে চলে গেছিলাম, বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছিলাম। পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান, তখন বাংলাদেশ ছিল না, তখন পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানে আন্ডারে চলে গেছিলাম। সেই সময়ের কথাটা তোমরা ভাবো, তখন লোকজন রাত্রিবেলা, সকালবেলা সব সময় কাজকর্ম বাদ দিয়ে হয়তো কারো বাড়িতে, 10টা বাড়ির মধ্যে একটা বাড়িতে একটা রেডিও আছে, সেই বাড়িটার দিকে পড়ে থাকতো যে আমরা কবে ভারতবর্ষের ইন্টিগ্রাল পার্ট হব। সেই দেশে আমরা জন্মেছি, সেই দেশে মানে উই আর লাকি যে আমরা সেই দেশে জন্মেছি এবং সেই দেশেই বড় হচ্ছি, স্বাধীনভাবে বড় হতে পারছি। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। একজন মানে দায়িত্ববান সিটিজেন হতে হবে, নিজের মতো করে দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করতে হবে। থ্যাংক ইউ।